প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার আবার দ্বিতীয় অনলাইন ক্লাস। আমি আমার পূর্বের ক্লাসে লাস্ট যে লেকচারটা দিয়েছিলাম সেখানে ব্যাংক সমন্বয় বিবরণীর একটু ফান্ডামেন্টাল কিছু আলোচনা ছিল, আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব যে আসলে আমি তো সেদিন কিছু স্যাম্পল দেখিয়েছিলাম যে কী কী কারণে আসলে আমাদের সাথে ব্যাংকের কেন গরমিলটা হয়, আমাদের সাথে ব্যাংকের না মিলের কারণটা কী, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমি একটু ডিটেল কারণগুলো দিব যে আসলে কোন কোন কারণে আমাদের সাথে ব্যাংকের গরমিলটা হয়ে থাকে। তো একটু মনোযোগ দাও। তাহলে আজকে আমরা লিখব নগদান বহি ও পাস বহির মধ্যে গরমিলের কারণ, অর্থাৎ আমাদের খাতা এবং ব্যাংকের খাতার মধ্যে পার্থক্যের কারণগুলো কী, সেই কারণগুলো আজকে আমি ডিটেল লিখে একটু আলোচনা করে দিব। তারপর আশা করি আমরা অঙ্কেতে যেতে পারি। প্রথমত হচ্ছে পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। বিষয়টা হচ্ছে কি, পাওনাদার তো আমাদের কাছ থেকে টাকা পাবে, পাওনাদার আমাদের কাছে টাকা পাও না, আমরা পাওনাদারকে যে ক্যাশ টাকা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা চাইলে পাওনাদারকে চেক দিতে পারি যে আপনি আমার ব্যাংক থেকে নিয়ে যাবেন। তো আমি আমার পাওনাদারকে এমনই একটা চেক দিয়ে দিলাম। তো চেক দিলে তো আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছি, একজন পাওনাদারকে চেক দিলে পাওনাদার 6 মাসের মধ্যে ব্যাংকে গেলেই হয়। কিন্তু আমি তো হয়তো আমার নির্দিষ্ট টাইমে আমি ব্যাংকে গিয়ে ব্যাংক সমন্বয় বিবরণের জন্য হাজির হব, কিন্তু আমি যখন হাজির হয়েছি তার মধ্যে আমার যে পাওনাদারকে আমি চেকটা ইস্যু করে দিয়েছি, ইস্যু করে মানে চেক কেটে দেওয়া, এই দুইটা শব্দ মনে রাখবা, চেক ইস্যু করা, চেক কাটা, চেক অঙ্কন করা, তিনটে একই শব্দ, চেক দেয়া একই কথা। তো আমি যখন ব্যাংকে গিয়েছি এর মধ্যে আমার পাওনাদার ওই চেক নিয়ে ব্যাংকে উপস্থাপন হয়নি, ব্যাংকে হাজির হয়নি, যার কারণে আমার খাতার সাথে ব্যাংকের খাতার একটা পার্থক্য থেকেই যাবে, কারণ আমি তো চেক দিয়ে মাইনাস করে দিয়েছি কিন্তু ব্যাংক তো কিছু করেনি, তাহলে আমার সাথে ব্যাংকের মিলবে না। নেক্সট, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। আমাদেরকে আবার আমরা যেমন আমাদের পাওনাদারকে চেক ইস্যু করে থাকি, আমরাও তো কারো না কারো পাওনাদার, আমাদের তো দেনাদার আছে, তাই না? আমাদেরও দেনাদার আছে। তো দেনাদাররা করলো কি, আমাকে চেক দিল, আমি টাকা পাবো, আমি টাকা চেয়েছি, আমাকে টাকা দেয়নি। তো আমাকে বললো যে ঠিক আছে, টাকা নেই, চেক নিয়ে যান, আমাদের ব্যাংকে টাকা আছে, আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেবেন, টাকা তুলে নিন। তো আমি চেকটা আনার পরে আমি আর ব্যাংকে গিয়ে যেই দেনাদার আমাকে চেকটা দিয়েছে, আমি সেই দেনাদারের ব্যাংকে যাইনি, না গিয়ে আমি চেকটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। আমার ব্যাংক অ্যাকাউন্টে চেক জমা দেওয়ার অর্থ হচ্ছে এই যে আমার ব্যাংক কর্মকর্তারা আমাকে যিনি চেকটা দিয়েছেন তার ব্যাংকে গিয়ে টাকাটা কালেকশন করে এনে আমার অ্যাকাউন্টে জমা করার পরে আমি আমার চেক বই দিয়ে টাকাটা তুলব। এই উদ্দেশ্যে হচ্ছে আমি চেক জমা দিয়েছি। এটাকেই বলি আমরা আদায়ের জন্য চেক জমা দেওয়া ব্যাংকে। তো আমি আমার আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিয়েছি, কিন্তু ব্যাংকে তো অনেক ফর্মালিটিস আছে বা ব্যাংকের অনেক আলসেমি আছে, বা ব্যাংক অনেক সময় মনে করে থাকে আরও কিছু চেক জমা পড়ুক, তারপরে আমরা একত্রে ক্লিয়ারিং হাউসে যাব। তোমরা ব্যাংকিংয়ে বইতে একটা বা কেন্দ্রীয় ব্যাংকের একটা নিকাশ ঘরের কাজ পাবা, এটা হচ্ছে ক্লিয়ারিং হাউস বলি আমরা। তো ব্যাংক অনেকগুলো চেক জমা হলে ক্লিয়ারিং হাউসে এটা উপস্থাপন করে তারপর টাকাটা কালেক্ট করে। এর মধ্যে দেখা যায় যে অনেক সময় ব্যাংকের কাছে চেকটা পড়েও থাকে, কিন্তু আমি যখন চেকটা জমা দিছি ব্যাংক আদায় করতে একটা প্রসিডিউরের সময় লেগে যায়। এর মধ্যে আমার ব্যাংক সমন্বয়ের সময় চলে এসছে, আমি ব্যাংকে হাজির হয়ে গিয়ে দেখি যে আমি যে চেকটা ব্যাংকে জমা দিয়েছিলাম ব্যাংক সেই চেকের টাকাটা অদ্যাবধি আদায় করতে পারেনি।
অদ্যাবধি আদায় করতে পারেনি। আমি তো ব্যাংকে যখন চেকটা জমা দিয়েছি ডেফিনেটলি আমি যোগ করেছি, কিন্তু ব্যাংক আদায় করতে না পারলে তো ব্যাংক যোগ করবে না, তাহলে আমার সাথে ব্যাংকের একটা গরমিল থেকেই যাবে। এটা আরেকটা কারণ। এরপরে হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কিন্তু আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কিন্তু নগদান বহিতে লেখা হয়নি। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একই জিনিস, কাছাকাছি, যে আমি আমার একটা চেক আমি ব্যাংকে জমা দিয়েছি, অন্য কারো কাছ থেকে একটা প্রাপ্ত চেক, আমার কোনো না কোনো দেনাদারের কাছ থেকে আমি একটা প্রাপ্ত চেক ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক যাতে আদায় করে দেয়। তো ব্যাংকে জমা দিয়ে আমি করলাম কি, আমি জমা দিয়ে আমিই লিখিনি আমার খাতায় আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কিন্তু নগদান বহিতে লেখা হয়নি। নগদান বহিতে লেখার রেসপন্সিবিলিটি তো আমার, এটা আমার দায়িত্ব, আমার ডিউটি, তা আমিই লিখিনি। তাহলে কি হলো, আমি ব্যাংকে চেকটা জমা দিলাম কিন্তু আমি আমার খাতায় লিখলাম না, ব্যাংক চেকটা জমা নিল, ব্যাংক তো যোগ করে বসে আছে, আমি তো কিছু করিনি। এখন আমি যদি ব্যাংকের সাথে মিলাতে যাই, মিলবে? মিলবে না। নেক্সট, আদায়ের জন্য আবারও দেখো একই রকম ঘটনা, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। আমি আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দিয়েছি। দেখো এই কেস 2 নম্বর কেস এবং 4 নম্বর কেসটা একটু কাছাকাছি। 2 নম্বর কেস হচ্ছে আমি ব্যাংকে চেকটা জমা দিয়েছি কিন্তু ব্যাংক আলসেমি করেছে, এখনও আদায় করেনি বা প্রসিডিউরে একটু টাইম লাগছে, যার কারণে আমার সাথে ব্যাংকের মিলছে না, কিন্তু ব্যাংক আমাকে রিফিউজ করেনি যে না আপনার এই চেকের টাকা আদায় হবে না, এই ধরনের কোনো কথা ব্যাংক বলেনি, এটা প্রসিডিউরে আছে, অন প্রসেস আছে। কিন্তু 4 নম্বরটা হচ্ছে আদায়ের জন্য ব্যাংকে আমি চেকটা জমা দিয়েছি, ব্যাংক আমার চেকটা আমাকে ফেরত দিয়ে দিয়েছে যে আপনার এই চেকের টাকা আদায় হবে না, আপনার চেকটা প্রত্যাখ্যাত হয়েছে। চেক প্রত্যাখ্যাত হওয়ার অনেকগুলো কারণ আছে, তোমরা ব্যাংকিংয়ে পেয়ে থাকবা, যেমন সাইন মিলে না, যিনি চেক দিয়েছেন তার সিগনেচার মিলে না, বা টাকার অঙ্ক পর্যাপ্ত পরিমাণে নেই, বা তারিখে ভুল আছে, বা চেকে কাটাকাটি করেছে, বা চেকটা বাসি হয়ে গিয়েছে, যে কোনো কারণেই হোক না, বা টাকার অঙ্ক আর কথায় টাকার অঙ্কে আর কথায় মিল নেই, নানান বিষয় হতেই পারে, যে কোনো কারণে হোক না কেন চেকটা প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসে। অর্থাৎ আমাকে যিনি চেকটা দিয়েছেন, আমি আমার ব্যাংকে চেকটা জমা দেওয়ার পর আমার ব্যাংক যিনি আমাকে চেকটা দিয়েছেন তার ব্যাংকে গিয়ে কোনো না কোনো কারণে, আমি যে কারণগুলো বলেছি এর মধ্যে কোনো না কোনো কারণে আমার ব্যাংক ফেরত এসছে যে না এই চেকের টাকা দেওয়া যাবে না কারণ এখানে একটা কাটাকাটি আছে, বা যে কোনো একটা কিছু আছে, বা পর্যাপ্ত পরিমাণে ফান্ড, ইনসাফিসিয়েন্ট ফান্ড, যে কোনো কারণে হোক না কেন চেকটা ফেরত এসছে। এই চেকটা ফেরত আসাটাকেই বলে চেকটা প্রত্যাখ্যাত হওয়া, চেকের অমর্যাদা হওয়া, চেকের অসম্মান হওয়া। এটাকে আমরা ইংলিশে বলি বাউন্স চেক। বাউন্স মানে হচ্ছে আমরা একটা বল ফেললে বাউন্স করে না, অর্থাৎ আমি যেদিক থেকে ফেলি যদি আবার সেই দিকে ফেরত আসে, এটাকে বলি আমরা বাউন্স। আমি চেকটা ব্যাংকে জমা দিয়েছি, আবার চেক আমার দিকে ফেরত চলে এসছে, এই জন্য এটাকে আমরা বলি বাউন্স চেক, অর্থাৎ যেদিক থেকে চেকটা গিয়েছে সেই দিকে আবার ব্যাক করে আসা, এটাকে বলি আমরা চেক বাউন্স চেক। এটাকে বলি আমরা অমর্যাদাকৃত চেক, অসম্মানকৃত চেক, প্রত্যাখ্যাত চেক। তাহলে আমি তো ব্যাংকে চেক জমা দিয়ে আমি তো প্লাস করে বসে আছি, কারণ আমি জানি আমার ব্যাংকে এই পরিমাণ টাকা জমা হবে, কিন্তু ব্যাংকে টাকাটা জমা হয় না, চেকটা ফেরত এসে পড়ে আছে। ব্যাংক তো কিছু করে নাই কারণ টাকা আদায় হয়নি, চেক ফেরত এসছে। এখন আমি যদি ব্যাংকে গিয়ে বলি যে আমার তো এত টাকা জমা হয়েছে, মিলবে কি? মিলবে না। ব্যাংক কর্তৃক আমাদের পক্ষে যে কোনো টাকা আদায় যা নগদান বহিতে
নগদান বইতে লেখা হয়নি। যেমন প্রাপ্য বিল, বিনিয়োগের সুদ ইত্যাদি। আচ্ছা, 5 নম্বর জিনিসটা একটু বুঝতে হবে। ব্যাংক কর্তৃক আমাদের পক্ষে যে কোনো টাকা আদায় যা নগদান বইতে লেখা হয়নি। আমরা ব্যাংকের অনেক ইনস্ট্রাকশন দিয়ে রাখি যে আমার একটা বিল আছে, আপনার কাছে যদি বিলের টাকাটা নিয়ে কেউ আসে, আপনি এই বিলের টাকাটা আমার পক্ষ হয়ে কালেক্ট করে রাখবেন, রেখে আমার অ্যাকাউন্টে জমা করে রাখবেন। ব্যাংক কিন্তু আমার পক্ষে, মক্কেলের পক্ষে ব্যাংক এই দায়িত্বগুলো পালন করে থাকেন যদি মক্কেল ইনস্ট্রাকশন দিয়ে থাকে, আগে থেকে যদি উপদেশ ইনস্ট্রাকশন দেওয়া থাকে। বা আমার কিছু বিনিয়োগ আছে, বিনিয়োগের সুদের ব্যাপারে আমি বলে দিয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আমার টাকাটা একটু আসলে আদায় করে রেখে দিয়েন আমার অ্যাকাউন্টে। তো এমন কিছু ঘটনা ব্যাংক আমার জন্য আদায় করে বসে আছে। এখন ব্যাংকের আমি বলে দিয়েছি আদায় করবে, কিন্তু ব্যাংক কখন আদায় করবে এটা তো আমি জানি না। ব্যাংক আদায় না করা পর্যন্ত আমি যোগ করতে পারি না। তা আমি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যে ব্যাংক আদায় করে বসে আছে, কিন্তু আমি তো জানি না। কারণ আমি আগের ক্লাসেই বলেছি, ব্যাংক কোনো কাজ করলে আমাকে বলবে না, চুরি করবে না, পড়ে থাকবে, কিন্তু আমাকে আমার দায়িত্ব থেকে গিয়ে জানতে হবে। তো ব্যাংক আমাকে বলেনি, আমি তো জানি না। আমি ব্যাংকে গিয়ে দেখি যে ব্যাংক আমার এই ধরনের কিছু টাকা আদায় করে বসে আছে। তা আমি কিছুই করিনি, আমি তো জানিই না কী করব। তো ব্যাংক আদায় করে তো ব্যাংক যোগ করে বসে আছে, কারণ আমি তো কিছু করিনি। তাহলে আমার সাথে ব্যাংকের অবশ্যই একটা বৈষম্য থাকবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে টাকা জমা। আমার দেনাদার আছে, আমি টাকা পাবো। তো দেনাদারকে আমি বললাম আমার টাকাটা দিয়েছেন, দেনাদার বললো আপনি টাকা যথাসময়ে পেয়ে যাবেন। দেনাদার করলো কি, দেনাদার আমার কাছ থেকে একটু দূরে অবস্থান করে, এটা আমি গত ক্লাসে বলেছি। তো দেনাদার করলো কি, দেনাদার আমার টাকাটা আমাকে না দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট, তিনি জানেন, তিনি আমার ব্যাংক অ্যাকাউন্টের যে কোনো একটা শাখা থেকে জমা করে দিলেন। আমি তো আর জানি না, আমি তো জানার কথাও না। ব্যাংক তো টাকা জমা নিয়েছেন, জমা নিয়ে ব্যাংক যোগ করে বসে আছেন। আমার টাকা বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংক যোগ করে বৃদ্ধি করেছে, কিন্তু আমি তো জানি না। এখন আমি যদি ব্যাংকে গিয়ে বলি আমার টাকার সাথে ব্যাংকের টাকা কোনো কারণেই মিলার কারণ নেই, মিলবে না। ব্যাংক কর্তৃক সরাসরি আমাদের পক্ষে যে কোনো টাকা পরিশোধ করলে, মনে করো ব্যাংকের যেমন আমরা আমাদের বিভিন্ন প্রাপ্য বিল বা বিনিয়োগের সুদ ইত্যাদি টাকা আদায়ের জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিই, আমাদেরও বিভিন্ন প্রদেয় বিল আছে বা বিভিন্ন ঋণ আছে। আমরা ব্যাংকের ইনস্ট্রাকশন দিতেই পারি যে আমার একটা ঋণ আছে, ওখানে আমি বলেছি আমার হিসাব থেকে সময় মতো আপনি আসলে উনি যে ডকুমেন্ট সাবমিট করে, তাহলে আপনারা আমার এই ঋণের টাকাটা বা এই বিলের টাকাটা পরিশোধ করে দিয়ে দিয়েন। এটা আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, কিন্তু কখন পরিশোধ করবে এই ব্যাপারে তো আমি শিওর না, কখন তারা আসবে। তা আমি বলে দিয়ে চুপচাপ বসে আছে, কিন্তু ইতিমধ্যে তারা ব্যাংকে থেকে এসে টাকা নিয়ে গেছে, ব্যাংক আমাদের পক্ষে টাকাটা পরিশোধ করে দিয়েছে। তুমি তো জানি না, ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক আছে, কখন দিয়েছে তুমি জানি না। তো যার কারণে তুমি কিছু লিখিনি, তুমি জানি ইনস্ট্রাকশন যখন দিয়েছে ব্যাংক পরিশোধ করলে তারপর আমি লিখব। কিন্তু ব্যাংক পরিশোধ করে মাইনাস আমার টাকা তোমার টাকা মাইনাস করে বসে আছে, আমি আর তুমি তো কিছু করিনি। তাহলে আমার খাতা তোমার খাতা ফ্রেশ, কিন্তু ব্যাংক তোমার টাকা মাইনাস করে বসে আছে। এই মুহূর্তে যদি আমি ব্যাংকে গিয়ে দেখি এই সিন, তাহলে আমাদের খাতার সাথে ব্যাংকের খাতাটা মিলবে না। ধরো একটা অ্যামাউন্ট দিয়ে আমি উদাহরণ দিলাম, 5,000 টাকার বিল ব্যাংকে 4,800 টাকায় বাট্টাকরণ করে নগদান বহিতে পূর্ণ মূল্য লেখা হয়েছে। ধরো বিষয়টা একটু বুঝতে হবে, আগে টার্মগুলো বুঝো, তাহলে অঙ্কটা ক্লিয়ার হবে। আমার 5,000 টাকার একটা বিল আছে, আমি কারোর কাছ থেকে টাকা পাবো।
তো সেই দেনাদার আমাকে টাকা না দিয়ে আমাকে চেকও দেয়নি, আমাকে একটা বিল দিয়েছে। বিলের মধ্যে হয়তো লেখা আছে এইটা যে ধরো আমার নামে লেখা আছে, ধরো যে আমি কারো কাছ মানে কেউ আমার কাছ থেকে বাকিতে 5,000 টাকার পণ্য নিয়েছে। বিষয়টা বুঝতে হবে, একটু বুঝো। এটা হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী বলছি যে আমার কাছ থেকে 5,000 টাকার কেউ পণ্য বাকিতে কিনেছে। তো তাকে আমি বললাম যে আপনি টাকা দেন। বাকিতে কিনেছে, আমি বললাম, উনি আমাকে টাকাও দিল না, চেকও দিল না। এখন আমি তাকে বিশ্বাস করতে পারছি না, আমি তাকে বিশ্বাস করতে পারছি না। তো আমি তাকে বললাম যে আপনি যে আমাকে টাকাটা কবে দিবেন? তিনি হয়তো বললো যে আমি 3 মাস পরে টাকাটা দিব। তো আমি বললাম আপনি যে 3 মাস পরে টাকাটা দিবেন আমাকে একটা স্টাম্পে লিখে দেন। তো উনি সুন্দরভাবে একটা দলিলে লিখে দিলেন যে আমি মিস্টার এক্স এই মর্মে অঙ্গীকার করছি যে জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিনের কাছ থেকে আমি এত তারিখে এত টাকার পণ্য 5,000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছি। এই ক্রয়কৃত মালের অর্থ আগামী 3 মাস পর এই আমার এই দলিলখানি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন অথবা অন্য যে কেউ নিয়ে আসবে, আমি তাকে টাকা দিতে বাধ্য থাকিব, অন্যথায় আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। এটা লিখে উনি সাইন করে আমাকে দিয়ে দিলেন। যখনই তিনি এটা সাইন করে আমাকে দিবেন, এই দলিলটাই আমার কাছে হচ্ছে প্রাপ্য বিল, আর এই দলিলটাই ওনার কাছে হচ্ছে প্রদেয় বিল। কারণ ইন ফিউচার আমি এই বিলের টাকা পাবো, এই জন্য এটা আমার প্রাপ্য বিল, আর তিনি এই বিলের টাকা দিবেন, এই জন্য এটা ওনার জন্য প্রদেয় বিল। বিল কিন্তু একটাই, কারো কাছে প্রাপ্য বিল, কারো কাছে প্রদেয় বিল। প্রাপ্য বিল এবং প্রদেয় বিল জিনিস কিন্তু দুটো না, এটা মনে রাখবা। যদি তোমাকে কেউ সাইন করে বিলটা দেয় তার জন্য প্রদেয় বিল, আর তুমি যদি বিলটা নাও এটা তোমার জন্য প্রাপ্য বিল। তুমি যদি আবার কোনো বিলে সাইন করে এমন অঙ্গীকার করে কাউকে বিলটা দাও, তোমার জন্য এটা হবে প্রদেয় বিল, আর এই বিলটা যে যাকে দিবা তার জন্য হবে প্রাপ্য বিল। জিনিস একটা, দুইটা পক্ষের কাছে নাম দুইটা। ক্লিয়ার? তো এমনই একটা বিল আমাকে দিলেন। এখন 3 মাস পরে টাকা পাবো, আমার বিজনেসে এই মুহূর্তে টাকা খুব দরকার, লিকুইডিটি ক্রাইসিস যাচ্ছে। তা আমি চিন্তা করলাম 3 মাস পরে টাকা পাবো, আমার তো এখন টাকার দরকার। তখন আমি ব্যাংকে গিয়ে বললাম যে আমার কাছে একটা 5,000 টাকার বিল আছে, মিস্টার এক্স দিয়েছে, তাকেও আপনি চিনেন। ব্যাংক কিন্তু উভয় পক্ষকে না চিনলে বিলটা কিনবে না। তো আমি বিলটা আপনার কাছে বিক্রি করতে চাচ্ছি, বাট্টাকরণ করব। তো ব্যাংক বললো 5,000 টাকার বিল, আমি তো টাকা পাবো 3 মাস পরে, তো এখন তো আমি আপনাকে 5,000 টাকা দিব না, তাহলে আমার লাভটা কোথায়? তো ব্যাংক আমাকে বললো যে আমি 4,800 টাকা দিব আপনি যদি বিলটা আমার কাছে বিক্রি করেন। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার কাছে আমি বিলটা 4,800 টাকা বিক্রি করে দিলাম। এই বিলটা নিয়ে আপনি এক্সের কাছে গেলে এক্স আপনাকে 5,000 টাকা দিয়ে দিবে। এই যে আমি বিলের মেয়াদ পূর্তি হওয়ার আগেই কম দামে বিলটা বিক্রি করে ফেললাম, এটাকে বলি আমরা বিলের বাট্টাকরণ করা। তাহলে বিলের বাট্টাকরণ করা কি? বিলের মেয়াদ পূর্তির পূর্বেই অপেক্ষাকৃত কম মূল্যে, মানে লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিলটা বিক্রি করে ফেলাটাকে আমরা বলি বিলের বাট্টাকরণ করা। তো আমি করলাম কি, 5,000 টাকার বিল ব্যাংকে 4,800 টাকায় বিক্রি করে ফেললাম, বাট্টাকরণ করে ফেললাম। তো ব্যাংক কী করবে? আমার অ্যাকাউন্টে টাকা রেখে দেবে, আমার হাতে কিন্তু দিবে না, টাকা কিন্তু আমার হাতে দিবে না। ব্যাংক করবে কি, আমার অ্যাকাউন্ট আছে ব্যাংকে, ওই অ্যাকাউন্টে ব্যাংক টাকাটা জমা রাখবে। আমি ওই ব্যাংকেই বিল বাট্টাকরণ করতে পারবো যেই ব্যাংকে আমার কোনো হিসাব আছে। তো ব্যাংক আমার অ্যাকাউন্টে 4,800 টাকা রাখার কথা, কিন্তু ব্যাংক আমি বিলটা বিক্রি করে আমি করলাম কি, আমি ভেবে ধরে নিয়েছি যে আমার 5,000 টাকা ব্যাংকে জমা হবে। কথা পড়ে দেখো, 5,000 টাকার বিল ব্যাংকে 4,800 টাকায় বাট্টাকরণ করে নগদান বহিতে, মানে আমার বহিতে পূর্ণ মূল্য লিখে হয়েছে, ফুল 5,000 টাকা আমি লিখে ফেলেছি। কিন্তু ব্যাংক আসলে তুমি ভেবে দেখো তো, ব্যাংক আমাকে দিবে কত? 4,800 টাকা। আমি লিখেছি কিন্তু পূর্ণ মূল্য। তাহলে আমি যোগ করে বসে আছি 5,000 টাকা, কিন্তু ব্যাংক তো আমাকে টাকা দিচ্ছে 4,800 টাকা। ব্যাংক যোগ করবে 4,800 টাকা, মিলবে আমার সাথে ব্যাংকের? মিলবে না। এই একটা জিনিস দেখো, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ নগদান বইতে লিখে হয়নি। ব্যাংক যে আমার এত সার্ভিস দেয়, এত কাজকর্ম করে দেয়, ব্যাংকের অফিসারদের বেতন দিতে হয় না? সেটা আমার তোমার কাছ থেকে যে সার্ভিস চার্জটা নেয়, এটাও একটা অংশ হিসেবে বহন করে নেয় তারা। তো এই সার্ভিস চার্জটা ব্যাংক আমার তোমার কাছ থেকে সময় হলেই চুক্তি অনুযায়ী, নিয়ম অনুযায়ী, ব্যাংকিং আইন অনুযায়ী তোমার আমার হিসাব থেকে ব্যাংক অটোমেটিক্যালি বছরে 2বার এই সার্ভিস চার্জটা কেটে নিয়ে থাকে। ইন জেনারেলি 6 মাস পর পর, 30শে জুনের আগে একবার, 31শে ডিসেম্বরের আগে একবার চার্জটা কেটে নিয়ে থাকে। তুমি কিন্তু জানি না, কিন্তু ব্যাংক আমার তোমার কাছ থেকে এমন কোনো চার্জ যদি কেটে নিয়েই থাকে, তুমি জানি না, কিন্তু ব্যাংক তো আমার টাকা তোমার টাকা কেটে নিয়ে মাইনাস করে বসে আছে। তুমি তো খাতায় হাত দেয়নি।
পরেই না আমি তুমি ব্যাংকে গিয়ে জানতে পারলাম যে ব্যাংক আমার কাছ থেকে চার্জ করেছে, তাহলে তো ব্যাংকের সাথে আমার তোমার মিলবে না। আবার ব্যাংকে আমার এবং তোমার টাকা জমা পড়ে থাকে, ব্যাংক আবার এমন টাকার সুদও আমাকে তোমাকে দেয়, ঠিক আছে? ব্যাংক এই টাকার উপরে আমাকে তোমাকে সুদ দেয়, এইটাও আমি তুমি জানি না। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, অর্থাৎ আমার তোমার ব্যাংকে যে টাকা আছে সেই টাকার উপরে ব্যাংক আমাকে আর তোমাকে সুদ মঞ্জুর করবে, কিন্তু আমি তুমি তো বলবে না, সুদ দিয়ে তো বলবে না আপনার টাকার উপরে কিন্তু আপনাকে আমি এত টাকা ইন্টারেস্ট দিয়েছি, বলবে না। আমি তুমি তো বসে আছে কিছুই জানি না, ব্যাংক তো আমার তোমার অ্যাকাউন্টে টাকা রেখে, সুদের টাকা রেখে যোগ করে বসে আছে, আমি তো কিছু করিনি, আমার সাথে ব্যাংকের মিলার কোনো কারণ নেই। তা দেখো, মোটামুটি তুমি যখন অঙ্ক করতে যাবা, যত অঙ্কই করবে না কেন, ঘুরে ঘুরে কিন্তু এই কটা কারণই পাবা। তুমি ঘুরে ঘুরে দেখবে এই কয়টা কারণই আছে যাতে ব্যাংকের সাথে নগদান বহির মিলে না। ক্লিয়ার? এখন তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি। আসলে ব্যাংকের সাথে আমার তোমার ঝামেলাটা কয় ধরনের হয় জানো? হয়তো দেখলে মনে হয় 10টা ঝামেলা, ঝামেলা 10টাই, ধরন কয়টা জানো? ব্যাংকের সাথে তোমার আমার না মিলার কারণের ধরন হচ্ছে 3টা, মেইন রিজন হচ্ছে 3টা। কী কী ধরনগুলো দেখো। এই ধরো আমি, মানে এই ধরো আমরা, আর এই ধরো ব্যাংক। কারণগুলো কি? মানে যদি আমি সামারি করি, এই 10টা কারণকে আমি যদি চালনি দিয়ে চালি, তাহলে আমাদের 3 ধরনের কারণ বেরিয়ে আসবে। একটু মনে রাখো, কিছু জিনিস পাবা আমরা লিখেছি, ব্যাংক লিখেনি। আমি উদাহরণ দিব, কিছু জিনিস পাবা আমরা লিখিনি, ব্যাংক লিখেছে। কিছু জিনিস পাবা আমরাও লিখেছি, ব্যাংকও লিখেছে, কিন্তু আমাদের লেখা আর ব্যাংকের লেখা দুই অ্যামাউন্ট সমান না। এই সর্বোচ্চ তুমি যদি সারা জীবনের, সারা দুনিয়ার ব্যাংক সমন্বয়ের যত গড় মিলের কারণ, সারা পৃথিবীর যত ব্যাংক সমন্বয়ের যত গড় মিলের, ব্যাংকের সাথে নগদান বহির যত গড় মিলের কারণ তুমি যদি এক জায়গায় করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই 3 ধরনের বাইরের কোনো কারণই নেই। কিছু কারণ আছে, দেখবা আমরা লিখেছি কিন্তু ব্যাংক লিখেনি, এটা একটা গড় মিলের কারণ হয়ে দাঁড়ায়। কিছু ঝামেলা দেখবা আমরা লিখিনি কিন্তু ব্যাংক লিখেছে, এটার জন্য ঝামেলা হয়ে যায়। আবার কিছু আছে আমিও লিখেছি ব্যাংকও লিখেছে, কিন্তু দুইটা পক্ষের অ্যামাউন্ট 2 রকম, যার কারণে মিলছে না। দেখো এখন আমি কম্বিনেশন দিচ্ছি। 1 নাম্বার, পাওনাদারের বরাবর ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। এই যে ঘটনাটা, আমি আমার পাওনাদারকে চেক ইস্যু করে দিয়ে ডেফিনেটলি আমি জানি আমার ব্যাংক থেকে পাওনাদার টাকা নিয়ে চলে যাবে, আমি মাইনাস করে বসে আছি, কিন্তু যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ওই পাওনাদার চেকটা নিয়ে ব্যাংকে যায়নি, তাহলে ব্যাংক কিছু করেনি। এটা কোন কেস? আমরা করেছি, ব্যাংক করেনি। দেখো 1 নম্বর কেসের মধ্যে পড়ে যায়। পরেরটায় আসো, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। আমরা ব্যাংকে চেক দিয়েছি আদায় করার জন্য, কিন্তু ব্যাংক আদায় করেনি এখনও। আমরা তো চেক জমা দিয়ে আমরা জানি টাকাটা জমা হবে, আমরা আমাদের খাতায় মনের আনন্দে যোগ করে বসে আছি, কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, ব্যাংক কিছু করেনি, তাহলে ব্যাংকের সাথে আমাদের গরমিল। তাহলে এটা কোনটার মধ্যে পড়ে? আমরা যোগ করেছি কিন্তু ব্যাংক কিছু করেনি। আবারও 1 নম্বর কেস। 3, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আমরা ব্যাংকে চেক আদায় করার জন্য জমা দিয়েছি, আমরাই লিখিনি, তাহলে আমরা কি করলাম? আমরা কিছু করিনি। ব্যাংক কি করেছে? ব্যাংক তো জমা নিয়ে ব্যাংক যোগ করেছে, তাহলে আমরা কিছু করিনি, ব্যাংক যোগ করেছে। এটা কোন কেসের মধ্যে পড়ে? এটা দেখো 2 নম্বর কেসের মধ্যে পড়ে। আমরা কিছু করিনি কিন্তু ব্যাংক করেছে। আসো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। আমরা ব্যাংকে চেক দিয়েছি আদায় করার জন্য, কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি, ব্যাংক চেক ফেরত দিয়ে দিয়েছে। আমরা যখন ব্যাংকে চেকটা জমা দিয়েছি, আমরা তো ধরে নিয়েছি ব্যাংকে টাকা জমা হবে, আমরা যোগ করে বসে আছি, কিন্তু ব্যাংক তো চেক ফেরত নিয়ে বসে আছে, ব্যাংক কিছুই করে না, ব্যাংক চুপচাপ চেক ডয়ারে রেখে বসে আছে, কারণ চেকের টাকা আদায় হবে না। তাহলে ব্যাংক কিছু করেনি। কোন কেসে পড়ে? আমরা যোগ করেছি, মানে আমরা কিছু করেছি কিন্তু ব্যাংক করেনি। তুমি সবগুলো জিনিস পড়ে দেখো, সবগুলো জিনিস পড়ে দেখো, এই কেসের মধ্যে পড়বে। আসো 8 নম্বরটা পড়ি। 5,000 টাকার বিল ব্যাংকে 4,800 টাকায় বাট্টাকরণ করে নগদান বইতে পূর্ণমূল্য লেখা হয়েছে। আমরা 5,000 টাকার বিল ব্যাংকে 4,800 টাকায় বাট্টাকরণ করেছি, বিক্রি করে ফেলেছে। বিক্রি করে আমি আমার খাতায় পূর্ণমূল্য লিখে বসে আছি, অর্থাৎ আমি লিখে বসে আছি 5,000, কিন্তু ব্যাংক আমাকে টাকা দিচ্ছে 4,800, ব্যাংক লিখবে 4,800। এটা কোন কেসে পড়ে? এটা 3 নম্বর কেসে পড়ে। আমিও লিখেছি, ব্যাংকও লিখেছে, কিন্তু দুইটা অ্যামাউন্ট 2 রকম, আমার 5,000, ব্যাংকে 4,800। বললাম তো আমি, তুমি যদি সারা দুনিয়ার ঘটনাগুলো একত্র করো, এই 3 ধরনের জিনিসের বাইরে কোনো জিনিস পাবা না।
তাহলে এখন আমার আর তোমার শেখার বিষয় হচ্ছে যে আমরা এই প্রবলেম সলভ করব কিভাবে। আপনি তো আমাদেরকে প্রবলেম দেখালেন যে কী কী প্রবলেমগুলো ব্যাংকের সাথে আমাদের হয়ে থাকে, কোন কোন কারণগুলো নগদান বহি আর পাস বইয়ের মধ্যে গড় মিলের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এটা তো বললেন, রোগ তো নির্ণয় করে দিলেন, এখন প্রেসক্রাইব করেন। এবার আমাদেরকে ঔষধ লিখেন যে আমরা কি করলে আমাদের এই রোগ থেকে আমরা মুক্তি পাবো, এই গরমিল আমরা দূর করতে পারবো। এইটা হচ্ছে এখন আমাদের শেখার বিষয়। এটাই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর আসল কাজ। খেয়াল করে এবার দেখো, এই যে কিছু জিনিস আছে, আমরা ইয়েস ব্যাংক কিছু করেনি, মানে ব্যাংক ফাঁকা, ব্যাংক ফাঁকা। আমি ঘর করে দিই তাহলে ভালো বুঝবা। আবার কিছু জিনিস পাবা ব্যাংক করেছে আমরা ফাঁকা, কিছু জিনিস পাবা আমরাও করেছি ব্যাংকও করেছে, এই কেস পাবা। এখন প্রশ্ন হচ্ছে এই কেস থেকে মাপ পাওয়া কিভাবে, কিভাবে তুমি জামিন পাবা, বেল পাবা কিভাবে। এইটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী করার মেথড। ব্যাংক জমা সমন্বয় বিবরণী করার দুইটা পদ্ধতি আছে, মূল পদ্ধতি হচ্ছে দুটো। একটাকে বলি আমরা একক জের পদ্ধতি, একটাকে বলি আমরা দ্বৈত জের পদ্ধতি। মাইন্ড ইট। মেথডগুলো কি কি? মেথডস হচ্ছে দুইটা, একটা হচ্ছে একক জের পদ্ধতি, আর একটা হচ্ছে সংশোধিত জের পদ্ধতি বা দ্বৈত জের পদ্ধতি। দ্বৈত জের পদ্ধতি, সায়েন্টিফিক পদ্ধতি হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। একক জের পদ্ধতি হচ্ছে ফালতু পদ্ধতি, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে 99% টাইম আসে একক জের পদ্ধতি। চাকরি জীবনে একক জের পদ্ধতিতে যদি কেউ ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকো, বাস্তবে গিয়ে যেদিন করবা তারপর দিন অফিসে গিয়ে দেখবা চাকরিতে দূরে থাক, তোমার চেয়ারও নেই, টেবিলও নাই, তুমি তো থাকা দূরের কথা, থাকবা না তুমি। কিন্তু ছাত্র জীবনে তোমাকে দেখবে ইন্টারমিডিয়েট লেভেলে একক জের পদ্ধতিটা 99% টাইম আসে, আর অনার্স লেভেলে দ্বৈত জের পদ্ধতিটা 99% টাইম আসে। কিন্তু আমাকে তো শিখতে হবে। ওই যে বললাম না, কিছু জিনিস আছে আমাদের অপছন্দ হলেও আমাদেরকে খেতে হয়, কিছু করার নাই। আমার তোমার দরকার মার্কস, চাকরি জীবনে যেটা করা সেটা আমরা করবো, কিন্তু এখন আমার তো মার্কস দরকার। মার্কসের জন্য আমরা একক জের শিখতে হবে। একক জের পদ্ধতিটা কেমন? একক জের পদ্ধতি হচ্ছে এই ধরো নগদান বই, এই ধরো নগদান বই, আর এই ধরো পাস বই। একক জের পদ্ধতিটা হচ্ছে তুমি দুইটা বইতে একত্রে হাত দিতে পারবা না। তুমি যে কোনো একটা বইকে মডেল হিসাবে নিয়ে আরেকটা বইতে সংশোধন করবা। অর্থাৎ তুমি যদি মনে করো আমি পাস বইটাকে মডেল হিসাবে রাখবো, পাস বইটাকে আমি অনুসরণ করব, তাহলে পাস বইতে যেভাবে যা করা আছে তুমি সেইভাবে তোমার নগদান বইটাকে সাজাতে হবে। অর্থাৎ তুমি যদি দেখো এমন একটা কেস পেয়ে থাকো যে আমরা কিছু করেছি কিন্তু পাস বইতে করেনি, একক জের পদ্ধতিতে যখন করতে যাবা তুমি তোমার করাটাকে মুছে ফেলবা, তুমি তোমার করাটাকে মুছে ফেলবা। কারণ ওই যে তুমি স্যাম্পল, তুমি যদি কারো মতো হতে চাও, ধরো তুমি একজন ব্যক্তির মতো হতে চাও যে আমি আপনার মতো হতে চাই, তুমি ধরো তোমার গায়ের রং একটু ফর্সা, যার মতো হতে চাও তিনি একটু সামলা, তোমার চুল একটু বড়, তার চুল একটু ছোট, ঠিক আছে? তো তোমার ধরো একেবারে তুমি ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একটা মানুষ, উনি একটু নোংরা মানুষ। এখন তুমি যদি তার মতো হতেই চাও, তো তুমি তাকে বলতে পারবা না যে ভাই আপনি একটু ভালো করে গায়ে একটু কিছু প্রসাধনী মাখেন, আমি তো একটু বেশি ফর্সা, আপনি তো একটু সামলা, আমি তো আপনার মতো হতে চাই না। সে বলবে আমি তো তোমার মতো হতে চাই না, তুমিই না আমার মতো হতে চাও, বরং তুমি গায়ে কালি মাখো যদি আমার মতো হতে চাও। স্বাভাবিক, ভাই আমার চুল তো একটু বড়, আপনার চুল তো ছোটো, একটু বেশি করে ভিটামিন খান, চুল লম্বা করেন, সেলুনে যায়েন না। বলে জি না, আপনি যেহেতু আমার মতো হতে চান আপনার চুলটাকে গিয়ে কেটে আসেন, আমার চুলের মতো আপনার চুলটা করেন।
ভাই আমি তো একটা নিট অ্যান্ড ক্লিন মানুষ, আপনি তো একটা নোংরা মানুষ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হন না। বলব জি না, আপনি নোংরা হন, কারণ আপনি আমার মতো হতে চাচ্ছেন। আমি যদি কখনো আপনার মতো হতে চাই, আপনি যেমন আছেন আমি চেষ্টা করেছি তেমনই হব। এইটা হচ্ছে একক জের পদ্ধতির কথা, মূল কথা। অর্থাৎ তুমি যেটাকে নমুনা হিসাবে নিবা, ওইটা যেমন থাকবে তোমারটাকে তুমি তেমন করবা। যদি এমন কোনো কেস পাও 1 নম্বর কেসের মতো যে তুমি করেছো ব্যাংক করেনি, তুমি তোমার করাটাকে বাদ দিয়ে দিবা। তুমি করনি, ব্যাংক করেছে, তুমি ব্যাংকের মতো করে করবা। ভুল শুদ্ধ বিচার করার কোনো সুযোগ তোমার এখানে নাই একক জের পদ্ধতিতে। আবার তুমিও করেছো, ব্যাংকও করেছে, কিন্তু দুইজনের টাকাটা দুই রকম। তুমি দেখতেছো তোমারটা সঠিক, ব্যাংকেরটা ভুল, তারপরেও তোমাকে ভুল করতে হবে, কিছুই করার না। ওই যে বললাম, এই জন্যই স্টুডেন্ট লাইফে শিখতে হবে, কিন্তু চাকরি জীবনে যখন যাবা একক জের পদ্ধতিতে যদি ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকো, অফিস থেকে আউট করে দিবে তোমাকে। তাহলে এই জন্য একক জের পদ্ধতির নিয়ম হচ্ছে কি, আমি যা করেছি ব্যাংক যদি না করে থাকে আমি আমার করাটাকে বাদ দিয়ে দিব। যদি আমি যোগ করে থাকি, দেখলাম যে ব্যাংক কিছু করেনি, আমি আমার যোগটাকে মুছে দেবো। ব্যাংক হিসাব বিজ্ঞানে তো মুছার কোনো সিস্টেম নাই, হিসাব বিজ্ঞানে যোগ মুছার নিয়ম হচ্ছে বিয়োগ করে দেওয়া। তুমি যদি দেখো যে তুমি বিয়োগ করেছো কিন্তু ব্যাংক কিছু করেনি, তুমি তোমার বিয়োগটাকে মুছে দিবা, অর্থাৎ তুমি আবার যোগ করে দিবা, তাহলে ঠিক হয়ে যাবে। আবার তুমি করোনি কিন্তু ব্যাংক করেছে, ব্যাংক যদি যোগ করে থাকে তুমি তোমার খাতায় যোগ করবা, সমান হয়ে যাবে। তুমিও করেছো, ব্যাংকও করেছে, তোমার করাটা একটা অ্যামাউন্ট, ব্যাংকের করা আরেকটা অ্যামাউন্ট, তুমি তোমার অ্যামাউন্টটাকে এমনভাবে সাজাবা যাতে ব্যাংকের অ্যামাউন্টের সমান হয়। এই 3টা টেকনিক তুমি ফলো করবা, আর কিচ্ছু না। অর্থাৎ যদি একক জের পদ্ধতিতে অঙ্কটা করো, তাহলে তোমাকে 3টা কোশ্চেন করতে হবে, মনে রাখবা 3টে স্টেপে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি কি করেছি, এটা ব্যাংক তোমার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, ব্যাংক কি করেছে। অ্যান্ড থার্ড আনসার হচ্ছে আমি কি করব। এই 3 নম্বর অ্যান্সারটা হচ্ছে তোমার উত্তর। তুমি 3টা প্রশ্ন করবা, ফার্স্ট কোশ্চেন তোমাকে নিয়ে, সেকেন্ড কোশ্চেন ব্যাংকের নিয়ে, থার্ড কোশ্চেন তোমাকে নিয়ে। আবারও খেয়াল করো, এই কিন্তু ব্যাংক সমন্বয়ের মেন জিনিস, মূল অস্ত্রটা এই জায়গাটায়। আমি কি করেছে, তোমাকে নিয়ে কোশ্চেন, তুমি কি করেছো, যোগ করেছো, ধরলাম। ব্যাংক কি করেছে, ব্যাংক কিছুই করেনি, ধরলাম আমি। এখন থার্ড কোশ্চেন আবার তোমাকে নিয়ে, তাহলে এখন আমি কি করব। ওই যে একক জের পদ্ধতিতে তুমি তোমার যোগ মুছে ফেলো, একক জের পদ্ধতিতে হলে তুমি তোমার যোগ মুছে ফেলো। এইভাবে হচ্ছে আমাদেরকে একক জের পদ্ধতিতে অঙ্ক করতে, অর্থাৎ 3টা ধাপ। আমি কি করেছি, ব্যাংক কি করেছে, এখন আমি কি করব। একক জের পদ্ধতিতে এই 3টা প্রশ্ন করলেই তুমি তৃতীয় কোশ্চেনের উত্তরের কাজটা করে ফেললেই তোমার অঙ্ক কমপ্লিট। যা ক্লাস লম্বা করব না, আজকে আমরা এই বেসিকটুকু নিলাম। আল্লাহর রহমতে আগামী সপ্তাহে আমার যে ক্লাস আছে সেই ক্লাসে আমি অঙ্ক করাবো, ঠিক আছে। তবে তোমাদের তো এক একজনের কাছে এক একটা বই, আমি মূলত কাজল ব্রাদার্স থেকে অঙ্ক করাবো। তো তোমরা যদি অন্য কোনো বই থেকেও থাকে সমস্যা নেই, আমি বোর্ড কোশ্চেন থেকে অঙ্ক করিয়ে দেবে দরকার হলে, এটা তো সবার বইতেই মিলবে, ঠিক আছে। তবে মেইন বই হলে ভালো হয়, আমি কাজল ব্রাদার্স থেকে অঙ্ক করাবো। কথা ক্লিয়ার? আর অঙ্ক শিখতে হলে তোমরা একটা বই দিয়ে হবে না, আসলে একাধিক বই কিনে দেখো, বই কিনে কখনো দেউলিয়া হয় না, ঠিক আছে। আজকে এইটুকুই, ঠিক যতটুকু দিলাম ভালো করে ক্লাসটা দেখো। আর যারা আজকেই প্রথম ক্লাস দেখছো তারা আগে আমার প্রথম লেকচারটা দেখে নিও, আমার মনে হয় তাহলে ভালো হবে। আজকে এই পর্যন্তই থাকুক, খোদা হাফেজ।